Kalau piri kita puhuran noy piri rekale nutun hoy piri tina jahane jation যায় এই যে আপনাদের এখানে মুসলিম মেয়ে উলাইসা বিয়ে হয়েছিল হ্যাঁ এখন কি আছে কোন বাড়ি এটা খুব হানা সিন্দুর পিন্দে আংরা হানা কীর্তন গায় হরে কৃষ্ণ করে গান গায় এখনো আছে বাচ্চা হয়ে গেলে তারপর বিয়ে এখন মানে বিয়ের আগে বাচ্চা হইতেছে সমস্যা নাই বরাবরের মতো আজও আমাদের নতুন এক অভিযান শুরু। আজ আমরা যাত্রা করেছি বাংলাদেশের একেবারে শেষ সীমান্ত গহীন পাহাড়ের কূলে লুকিয়ে থাকা এক অজানা গ্রামের উদ্দেশ্যে। আঁকাবাঁকা কাঁচা পথ, চারদিকে সবুজ বন, পাখির কোলাহল আর প্রকৃতির অপার সৌন্দর্যকে সঙ্গে করে আমরা এগিয়ে যাচ্ছি এক বিস্ময়কর জনপদের দিকে। এই গ্রামের কথা প্রথম যখন শুনেছিলাম তখন সত্যি অবাক হয়ে গেছিলাম, কারণ ভারতের মেঘালয় রাজ্যে গেসা বাংলাদেশের শেষ সীমান্তে এই প্রত্যন্ত পাহাড়ি গ্রামে নাকি একসঙ্গে বসবাস করে 7টি ভিন্ন জাতিগোষ্ঠীর মানুষজন। তাদের মধ্যে রয়েছে হাজং, বানাই, বর্মন, কুচ, পশ্চিমা, গারো এবং মুসলিম সম্প্রদায়ের পরিবার। শুধু একসঙ্গে বসবাস নয়, স্থানীয়দের বাসমতে এই গ্রামগুলোর মধ্যে রয়েছে অসাধারণ সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা। ভিন্ন ভাষা, ভিন্ন জাতি, ভিন্ন সংস্কৃতি, ভিন্ন ধর্ম, এসব কোনো কিছুই যেন তাদের আলাদা করতে পারেনি, বরং দীর্ঘদিন ধরে তারা একে অপরের সুখ দুঃখের সঙ্গী হয়েই এই গ্রামের বাসিন্দা হিসেবে মিলেমিশে জীবন কাটিয়ে আসছে। স্থানীয়দের কাছ থেকে আরও জানা যায়, এই গ্রামের ভিন্ন ধর্ম, ভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের মধ্যেও নাকি বৈবাহিক সম্পর্ক গড়ে উঠেছে। কেউ বিয়ে করেছেন অন্য ধর্মের পরিবারে, আবার কেউ অন্য জাতিগোষ্ঠীর সদস্যকেও জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন। তাদের মতে পারস্পরিক সম্মান, বিশ্বাস ও ভালোবাসাই এই সম্পর্কগুলোর মূল ভিত্তি। এই সম্প্রীতির গল্পই আজ আমাদের সবচেয়ে বেশি আকর্ষণ করেছে। বন্ধুরা, পাহাড়ি পথ ধরে যতই সামনের দিকে এগোচ্ছি ততই প্রকৃতির সৌন্দর্য যেন নতুন করে নতুন রূপে ধরা দিচ্ছে। সবুজ মোড়ানো পাহাড়, কোথাও ছোট ছোট ঝরনা, আবার কোথাও লাল মাটির সরু পথ, চারপাশে নির্জনতা আর পাখির মধুর ডাক যেন এই ভ্রমণকে আরও বেশি মনোমুগ্ধকর করে তুলেছে। অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই বহুল আলোচিত নকশি গ্রামে। প্রথম দেখাতে গ্রামের পরিবেশ মন জয় করে নিল। চারপাশে সবুজ পাহাড়, পরিচ্ছন্ন বাড়িঘর, শান্ত পরিবেশ আর হাসিমুখের মানুষ, সব মিলে যেন এক অন্যরকম পৃথিবী। এই গ্রামের প্রতিটি পথ, প্রতিটি গড়, প্রতিটি মানুষের গল্প যেন আমাদের নতুন কিছু শেখায়। ভিন্নতা যে বিভেদ নয়, বরং একসঙ্গে সুন্দরভাবে বেঁচে থাকার শান্তি, এই গ্রামের মানুষ যেন তার এক জীবন্ত প্রমাণ। তাই বন্ধুরা, আজকের ভ্রমণ হতে চলেছে রোমাঞ্চকর, প্রকৃতির সৌন্দর্য, ইতিহাস, সংস্কৃতি এবং মানবিক সম্প্রীতির এক অসাধারণ গল্প। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন এবং এই অজানা সীমান্ত গল্পের প্রতিটি মুহূর্ত উপভোগ করবেন। চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের মনোমুগ্ধকর সীমান্ত ভ্রমণ। দেখা যাক গহীন পাহাড়ে লুকিয়ে থাকা এই নকশি গ্রাম আমাদের জন্য কি বিস্ময়কর নিয়ে অপেক্ষা করছে। সুপ্রিয় বন্ধুরা, বরাবরের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই মুহূর্তে আমি অবস্থান করছি সেই ঐতিহ্যবাহী শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার নকশি গ্রামে। এই গ্রামটি একদম মেঘালয় রাজ্যগেশা সীমান্তবর্তী একটি গ্রাম। এই গ্রামে আশ্চর্যজনক একটি বিষয় হলো, একই গ্রামে বসবাস করে 7টি আদিবাসী জাতির জনগোষ্ঠী। হ্যাঁ, আজকে আমরা আপনাদেরকে এই নকশি গ্রাম ঘুরে দেখাবো এবং কি 7টি আদিবাসী জাতিগোষ্ঠী যারা আছে তাদের জীবনযাত্রা, ইতিহাস, ঐতিহ্য এবং গোপন তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আর অবশ্যই আজকের এই 7 আদিবাসীর গ্রাম নকশি কেমন তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর এ ধরনের সুন্দর সুন্দর এবং বৈচিত্র্যময় জীবনধারার ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। কিছু নাই দিদির না, ঠিক আছে। দিদিদের হাজংরা যারা আছে তারা তো আপনার ওই যে অন্যের জমিতে বর্গা করেন না
করেন না? বর্গা দেয় না তো, জমিনি সবারই কম কম। সবারই কম কম। তাহলে কি আপনার ওই যে দিন হাজিরা কাজ করতে হয়? হ্যাঁ, আমরা দিন হাজারে যখন খেত লাগামো। আপনারা মহিলারা ক্ষেত লাগাইতে পারেন? হ্যাঁ। এটা বেতন কত পড়ে আপনাদের? বেতন 600 দিনে। পুরুষের কত তাহলে? ওর 700। ওদের 700। তাহলে 100 টাকা কম বেশি, কারণ আপনারা তো তাদের মতোই কাজ করতে পারেন। হ্যাঁ হ্যাঁ। সমান কাজ করেন তো। হ্যাঁ, দিদিরা কিন্তু তাদের সম পর্যায়ে কাজ করেন। 3 জনে 10 কাঠা জমি না। দেখুন, দিদিরা 3 জনে 10 কাঠা জমি লাগাইতে পারে, মহিলা মানুষ। এরপরে কিন্তু পুরুষের তুলনায় বেতন কম। 22 খানা। 22 খানা না? এটা তো দিদি নকশির মধ্যেই পড়ছে। তাহলে চাচি আপনাদের কি করে? আপনাদের যে দুর্গাপূজা করেন, তাহলে সেটা কোথায় করেন? শালচুরা। শালচুরা। ওখানে তো বড় মন্দির আছে দিদি। তাহলে ওই বড় মন্দিরে সবাই, তাহলে আপনাদের এখানে কি বড় কোনো মন্দির নেই? কারণ আপনাদের এই 22 খানা যেহেতু, এর জন্য অল্প পরিসরে ছোট পূজা করেন। নকশি কালী মন্দির, কালী মন্দিরটা ও পাহাড়ে। ওই যে গেলাম। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ দিদি। বন্ধুরা, এখনো কিন্তু তারা টিকিয়ে রাখতে চেষ্টা করতেছেন এ ধরনের সুন্দর মাটির ঘর, কারণ তারা আগেকার সময়ে এখানে পুজো করতো, আর এখন কিন্তু তারা এখান থেকে পুজো সরিয়ে নিয়ে গেছেন অন্য জায়গায়, যেখানে তারা চাকচিক্যভাবে গড়ে তুলেছেন আরও সুন্দর মন্দির। আর এই মন্দিরটিকে আপনার টিকিয়ে রেখেছেন শুধু দেখানোর জন্য। আমরা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি সুন্দর এই মাটির ঘর এবং কি এই মন্দির। আপনাদের এই যে এখানে নকশি, এই নকশিতে যেমন হাজং, বর্মন, কুশ, সবাইকে আপনারা একসাথেই বসবাস করেন? কোনো সমস্যা হয় না? যেমন পাশাপাশি মুসলিম আছে, তার সবার একসাথে মিলেমিশে থাকতেছেন, কোনো ধরনের সমস্যা নাই তো? যাক, তাহলে বেশ, আপনাদের গ্রামটা অনেক সুন্দর একটি গ্রাম, সবাই মিলেমিশে বসবাস করতেছে। আসলে নান্দনিক একটা গ্রাম কিন্তু এটা। এই গ্রামে না আসলে যে একসাথে মুসলিম সহ 60টি, হিন্দু আছে, মুসলিম সহ 60টি আপনার জাতিগোষ্ঠীর বসবাস এই গ্রামে। হাজং, হাজং না? যেমন আপনারা স্বামীরে কি বলেন হাজং ভাষায়, কিভাবে বলেন? এটা যদি বলতেন। না, স্বামীকে কি বলেন হাজং ভাষায়, কি বলেন? স্বামী কই আর কি কো। আর ওই যে বাবাকে কি বলেন? বাবাই কই। বাবাই বলেন না? আর অন্য কোনো ভাষা আপনাদের নাই তো? যেমন হাজং ভাষায় যেমন আপনার তয় ময় এরকম করে ব্যবহার করেন, যে তয় ময় এই ধরনের শব্দগুলো ব্যবহার করেন। যেমন বাবার বেলা বাবা, মায়ের বেলা মা, এগুলো ঠিক আছে তো না? ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ দিদি। বাবারে বাবাই কই, মারে মাই কই। আপনাদের নিজস্ব ভাষা আছে না? আছে, থাকলো আঙ্গরে এই ভাষা। তাহলে আপনাদের নিজস্ব ভাষার নাম কি? আমরা যখন বড় বাংলা কথা থেকে হাজং কই ভাষা। জান না, আমরা হাজং কথা থেকে কুমাই যায়। কুমাই যায়। হ্যাঁ, আর আমরা ভালো আছেন, আমরা ভালো আছে। হ্যাঁ, আমরা ভাত খাইছেন, আমরা ভাত খাসে। ভাত খাসে? হ্যাঁ, মানে খাসে কি ভাত হাক? যেটা খাইছেন এটা বলে ভাত খাসে। হ্যাঁ, খাসে। আচ্ছা আচ্ছা। ওরা কয় কি হাক, কি তরকারি কয় না, আমরা কয় কি হাক, ডাল হাক, বেন মাছ হাক, বেন পোলট্রি হাক, ডিম, এগুলো কই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দিদি, আপনারাও আপনাদের মাঝে যে হাজং, কুশ, বানাই, ওদের সাথে বিয়ে শাদী হয়? হয়, মনে কর আজকাল যাপনা, আগে তো হয় নাই, এখন হয়। মনে কর উভয় পক্ষ সম্পর্ক করে দুইজনে হয়, কিন্তু এমনিতে আপোষে হয় না দিদি? যদি মনে করেন উভয় পক্ষের সম্পর্ক করে বিয়ে হয়ে গেল, আপোষের মাধ্যমে মনে কর আমার মেয়ে আমার ছেলে যদি পছন্দ করে, ওর ছাড়া হবই না, তাহলে কি করা লাগে? দেওয়াই লাগে। একাই পূজা করেন? এটা এই যে এটা দিদির পূজা ঘর। এখানে কি পূজা করেন? এই যে এখানে এই দেখুন দিদি পূজা করে। দিদি এখানে কি পূজা করেন? গোবিন্দর পূজা করেন প্রত্যেকদিন সকালে? হরে গোবিন্দ। এই যে প্রত্যেকদিন সকালে সন্ধ্যায় আপনার গোবিন্দ পূজা করে। এটা হলো দিদির পূজা মণ্ডপ। দেখুন কত করে একদম মাটির ঘর করে কিন্তু এখানে পূজা করা হয়। আপনাদের এখানে কিন্তু মাটির ঘর বেশি, বেশ সুন্দর একদম মাটির ঘর। বন্ধুরা, হাজংপাড়ায় বিশেষ করে এর ঐতিহ্য হলো মাটির ঘর। এখনো কিন্তু এই নকশির হাজংপাড়া তারা কিন্তু মাটির ঘর ধরে রেখেছে। দেখুন কত সুন্দর করে গুছিয়ে লেপে পুছে কিন্তু তারা মাটির ঘর তৈরি করেছে। চলুন আমরা এদিক দিয়ে একদম ঢুকে যাই আর তাদের সাথে জানতে চেষ্টা করি তাদের জীবনযাত্রা। এই সমস্ত ঘর কি আপনি লেফেন? হ্যাঁ, এটাই আপনার? এই একদম ঘর লেপতে গিয়ে তো একদম শরীরের অবস্থা একদম ঘেমে শেষ। এই মাটি কোথায় থেকে নিয়ে আসেন? কি মাটিতে লেপা করেন এগুলি? লাল মাটি। কতদিন পর পর লেপা পোছা করতে হয়? 8 দিন পর পর। তো অনেক পরিশ্রম। হ্যাঁ, অনেক পরিশ্রম। দেখুন এই যে দিক দিয়েও কিন্তু সবাই বসে রয়েছে। এই যে এখানে এসে কিন্তু আমরা একজন মাসিকে দেখতে পেলাম। মাসি, আপনার বয়স কত? 100-র বেশি। তো বসে একদম বাড়ির আঙিনায় বসে কিন্তু সবাই এই যে গল্প গুজব করতেছে। আপনারা সবাই কি এই বাড়িরই? সবাই এই বাড়িরই? বাহ, এই যে মাটির ঘর কি ঠান্ডা লাগে না?
ঠান্ডা লাগে গরম কম লাগে তাই না? বয়স কত হয়েছে আমরা মাসি? গরিব মানুষ আমরা কই থেকে বিল্ডিং দিবার পাবো দেখুন সবাই একদম আইনাল ভাই কিন্তু সবার সাথে একদম মিশে গেছে। না, না, ঠিক আছে, ওরা তো মাটির মানুষ। মাটির মানুষ না। মাসি একটা কত পরিশ্রম এই যে করে দেখুন দেখেন, সবাই বয়সে। একদম পরিশ্রমী, ঘর সবাই লেগেছে। কিন্তু একদম পরিশ্রমী, একদম এভাবে বসে বসে কিন্তু একসাথে গল্প আমরা ওই যে গুজব ভিডিও করতেছে। বানাই আপনাদেরকে আর নিয়ে। সুপ্রিয় বন্ধুরা মাসিরা এই কেমন যে এখানে আছে? কি শুকানো হচ্ছে, হলুদ। দিদি কি শুকাইতেছেন এখানে? হলুদ আর নিজেরাই করছেন? হ্যাঁ নিজেই আর এই সিদ্ধ করছেন? সিদ্ধ করছি এই যে সিদ্ধ করে এখানে হলুদ শুকানো দেওয়া হয়েছে। এটা কি বিক্রি করবেন না নিজের জন্যই? বিক্রি করা যাবে নিজের জন্য নিজের জন্য। হ্যাঁ এই যে দেখুন হলুদ তার সাথে ধান একসাথে কিন্তু শুকাতে দেওয়া হয়েছে। আজকে রোদ উঠছে ভালো। দেখুন সুপ্রিয় বন্ধুরা সবাই কিন্তু একসাথে বসে বসে গল্প গুজব করতেছে। আমরাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি এই হাজংপাড়া। এই শাখায় আপনার স্বামীর চিহ্ন, যখন আপনার স্বামী আপনার মারা যাবে তখন কি শাখা খুলে ফেলতে হবে? টাকা মারা গেল, আপনি শাখা খুলে ফেললেন। আপনার খুলে ফেলতে হবে, কারণ আমার বুঝতে অসুবিধা এটা হবে। ভাঙ্গা দিয়ে দেয় আর যখন তার আপনার চিহ্ন এ নিয়ে থাকবে, জায়গা বুঝার ও জন্য এটা টাকা আছে। যখন আপনার বিয়ে হয়েছে তখন এটা আপনাকে দিচ্ছে, পড়াই দিচ্ছে এই শাখা। আর যখন মারা যাবে তখন এই শাখা খুলে ফেলতে হবে। ওই যে ইয়ে, ভাঙবো মুসলিমরা দাও কেমন দিয়া আপনার ভাঙ্গা নাকের ফেলবো। ফুল শাখা ভেঙে ফেলতে হবে, সেম এরকম। শাখা তারপরে যে সিঁদুর দেয় এগুলি আপনার ই করে ফেলতে হবে। ওই সিঁদুর আছে না হ্যাঁ মুহূর্তের সময় ওই যে আগে মরে ওর পায়ে মধ্যে সিঁদুর মুছি দেয় ও সিঁদুরে মুছে দেয়। সিঁদুর পরেন নাই তাহলে কি, তাহলে কখন পরেন আপনারা? বাইরে গেলে পুরি বাইরে গেলে পরেন, বাড়িতে পড়তে হয় না দিদি? পরন লাগে করতে হয় আমাদের হিন্দুর নিয়ম সকালে গোসল টোসল কইরা সিঁদুর করতে হয়, পূজা করতে হয়, কিন্তু আমরা করি না, আলসি করে। সুপ্রিয় বন্ধুরা আমরা কিন্তু হাজংপাড়া শেষ করে অবশেষে চলে আসছি বর্মন পাড়ায়। একে একে কিন্তু আপনাদেরকে দেখাবো বানাইপাড়া, কুচপাড়া, গারো আদিবাসী, চামারপাড়া সব কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখন আমরা সেই হাজংপাড়া আপনাদের দেখিয়েছি, আর এখন দেখাবো বর্মনপাড়া। বর্মনপাড়াও কিন্তু অনেক সুন্দর। একটি গ্রামে 60টি আদিবাসীর বসবাস, আর আমরা কিন্তু আপনাদেরকে সেই 60টি আদিবাসীর জীবনযাত্রায় আপনাদের সামনে তুলে ধরবো এবং কি দেখানোর চেষ্টা করব। আর সম্পূর্ণ ভিডিও জুড়ে কিন্তু আপনারা আমাদের সাথেই থাকবেন। মাসি ডালেন ঠিক আছে। এই যে সেদিন চা খেয়ে গেলাম মাসি। বর্মনপাড়ায় আসতে না আসতে আইনাল ভাই কিন্তু মাসির কাছ থেকে ডালিম খাওয়া শুরু করছে। আমার পরিচিত মাসি না? হ্যাঁ এই যে এই দিছে। মাসি আমাকেও ডালিম দিচ্ছে। মাসি আপনারা এখানে ভ্রমণ কতগুলো পরিবার আছেন? কিনে দেখা যায় কতগুলো হবে? কিনে করবেন আমি 50-60-এর মতো হবে না? এরকম না হয়? কল পিরিতি তো পুরান নয়, পিরির কলে নতুন হয়, পিরিতি না জাহানে জাতি অঞ্জাত। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে মাসি। মাসি সুন্দর গান বলছে। মাসি আরেকটা গান বলেন তো শুনি, আরেকটা গান বলেন, ভালো লাগছে। হ্যাঁ কি কবার আরেকটা গান বলেন। মাসির ভিতরে প্রতিভা আছে। হ্যাঁ 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 মাসি এই যে আপনাদের এখানে মুসলিম মেয়ে উলাইসা বিয়ে হয়েছিল, হ্যাঁ এখন কি আছে? কোন বাড়ি এটা? ওর পুপে হানা সিন্দুর পিন্দে আংরা হানা কীর্তন গায় হরে কৃষ্ণ করে গান করে। এটা কোন এলাকা থেকে আসছে মাসি? এই ইনুটনটা ওই কইরু চিনি? এই কইরু এই যে হাই স্কুলের উনো ও, এটা ছেলের সাথে প্রেম করে পরে আসছে। হ্যাঁ এখন মুসলিমরা কি মানে নিছে? এটা হ্যাঁ মুসলিমরা মানে নিছে? হ্যাঁ এরা কি যায় নো? হ্যাঁ মানে এর মেয়ে কি হিন্দু হয়ে গেছে? হ্যাঁ বাহ, এখন মুসলিমরা তাহলে মানে নিছে ওদের মেয়ে মানে যায়? নিশ্চিত মানে নাম লোক ভাই আছে। না না মুসলিম মেয়ে আসছে যেহেতু মুসলিমরা তো না মানে নেওয়ার কথা। হ্যাঁ না মানে কথা কিন্তু মুসলিম মানলো না। আচ্ছা মুসলিম যে ওই যে বিয়ে বইলো হ্যাঁ বর্মনের কাছে, ওরা কোন ধর্ম পালন করে এখন? হিন্দু ধর্ম পালন করে, তাহলে কি সবকিছুই পালন করে? সব কিছু পালন করে, শেখা সিন্দুর খাওয়া খাদ্য পূজা পালি সব কিছু করে। ওরা আসে না? ওরা আত্মীয় স্বজন আসে না মাসি? আছে এরা তো যাই ওরাও যায় না? তাহলে তো একই হয়ে গেল। কিনা ঠিক তাহালতা মাছের বলে পাহানি, পুরুষের বলে টাকা পয়সা, নারীর বল সহামি কনি কিনা কি কয়। দেখুন বন্ধুরা এই বয়সে এসেও কত সুন্দর গান বলা যায়। আসলে এই পাহাড়ে যারা বসবাস করে তারা কিন্তু খুবই অতিথিপরায়ণ এবং কি মিশুক। তাদের সাথে মিশলেই বোঝা যায় তারা আসলে কতটা সহজ সরল, কতটা নমনীয়, কতটা আতিথিপরায়ণ। সুপ্রিয় বন্ধুরা এই পাহাড়ে একটি গ্রাম নকশি।
আর এই নকশিতে কিন্তু রয়েছে 60টি আদিবাসীর সম্প্রদায়ের বসবাস। আমরা এখন বর্মনপাড়া যে জাতিগোষ্ঠী আছে সেটা ঘুরতেছি, এবং কি এখানে কিন্তু রয়েছে কি বাড়ি, মুচা বাড়ি। সেই মুচার বাড়িতেও যাব আপনাদের দেখানোর জন্য। আর এগুলি যা দেখতে পাচ্ছেন এগুলি সব কিন্তু আপনার বর্মন বাড়ি। বর্মনরা কিন্তু হিন্দু, হাজংরাও হিন্দু, বানাইরাও হিন্দু, কুচরাও হিন্দু, শুধু গারো আদিবাসী যারা আছে তারা খ্রিস্টান। তাহলে দাদার বংশী এখানে কয় পরিবার আছে? দুই পরিবার। দুই পরিবার, এই গ্রামে দুই পরিবারই বংশী? না, ওই পিছনে আছে। ও, পিছনে আরও আছে। পিছনে মানলা। দর্শক, আমরা এখন আপনাদেরকে দেখানোর জন্য আসছি সেই দাস সম্প্রদায়ের একজন নিম্ন স্তরে যারা আছে মুচার, তাদের বাড়িতে। এটা হলো আপনার মুচার বাড়ি, আপনাদের দেখাই। আর তার সাথে বংশী বাড়ি কিন্তু রয়েছে। আর এখানে কিন্তু বর্মন, তার সাথে হাজং, কুচ সবই কিন্তু রয়েছে। আর মুসলিম আছে না, একবারই একবারই মুসলিম, একটা বাড়ি আপনাদের ওদের সাথে মিলেমিশে বসবাস করে। এটা নকশি না চাচি? এটা নকশি। নকশিতে হাজং বসবাস করে, গারো বসবাস করে, বানাই বসবাস করে, বংশী বসবাস করে, আর কি আরেকটা কি জাত বললেন? মারগান। মারগান কুচ। এই 7টা পরিবার বা 7টা জাতি আপনারা বসবাস করেন। আপনাদের মধ্যে মিলেমিশে বসবাস করেন তো? কোনো সমস্যা হয় না কখনো চাচি? তারপরে তো কোনো সমস্যা নেই। এই গ্রামে এই নকশির ওইদিকে আপনার রাজবংশী, মুচার, আর এদিকে হলো আপনার বর্মন। এই 3টি জাতি কিন্তু এই জায়গায় বসবাস করে। আর তার সাথে কিন্তু আমরা হাজং সম্প্রদায় আপনাদের দেখিয়েছি। এখানে আপনাদের দেখালাম মুসলিম, তার সাথে বর্মন, তার সাথে রাজবংশী এবং কি মুচার। এখন আমরা আরও দেখানোর চেষ্টা করব আরও 3-4টি জাতিগোষ্ঠী। বিশেষ করে একটি গ্রামে 60টি জাতিগোষ্ঠীর বসবাস। আসলেই এটা কিন্তু খুবই একটি নান্দনিক এবং ভিন্ন ধারার চিত্র। হ্যাঁ বন্ধুরা, আমরা আজকে ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করব এই নকশির বিভিন্ন জাতিগোষ্ঠীর বৈচিত্র্যময় জীবনধারা। বিশেষ করে মুসলিম, মুচার, হাজং, কুচ, বানাই, গারো, এই 7টি জাতি আপনারা একসাথে বসবাস করেন। কি ধরনের তফাৎ আছে আপনাদের মাঝে? কিরকম ভাবে এই গ্রামে আপনারা চলাফেরা করেন? আমাদের মিলেমিশে চলাফেরা করি। তাতে আপনারা এই যে বসবাস করতেছেন, আপনাদের কাছে কেমন লাগে? ভালোই। ঠিক না? তো এই 7 জাতি গোষ্ঠীর মাঝে আপনারা ভালো আছেন তো? আছে, ভালোই তো আছে। ভালো আছেন না? অনেক ধন্যবাদ। দাদা কি আপনার কুচ, হাজং নাকি আপনি গারো? গারো। আপনি গারো। তার মানে আমরা এখন গারো দাদাকে পেলাম এই 7 আদিবাসী জাতিগোষ্ঠীর মধ্যে। 7 জনের আর মধ্যে ওইদিকে আছে বানাই। বানাই, ওরা হিন্দু। তাহলে আপনারা গারো। আপনাদের এখানে পরিবার কতগুলো আছে গারো পরিবার? প্রায় 80 পরিবার। 80টা পরিবার। এটা এইদিকে? সব মিলে ও, ওইদিকে সহ হইলো সব গারো। বেশি কোন দিকে? এইদিকে। এইদিকে বেশি। সুপ্রিয় বন্ধুরা, এখন আমরা অবস্থান করছি বানাই জাতিগোষ্ঠীর যে বসবাস করে যেই জায়গায়, সেই জায়গায়। এটা হলো বানাই আদিবাসী যারা আছে তাদের বাড়িঘর। দেখুন, বিশেষ করে এই বানাই আদিবাসীরা খুবই পরিশ্রমী। আর তারা কিন্তু চলে গেছে পাহাড়ে হয়তোবা নানান ধরনের কাজকর্ম করার জন্য। চলুন আমরা এখন আপনাদের সামনে সেই বানাই আদিবাসী দেখানোর চেষ্টা করি এবং তাদের সম্পর্কে জানার চেষ্টা করি যে তারা এই নকশিতে কেমন আছে। এই যে আপনাদের বাড়ির কাছে সীমানা, এখান থেকে কখনো ভারত গিয়েছিলেন? না। হ্যাঁ, আপনাদের এই গ্রামের নাম কি? নকশি। আর ওই সীমানার ওই পারে যে গ্রামটা, ওদিকেও নকশি। ওদিকেও নকশি। তাহলে আপনারা কি বানাই? বানাই কয়। হ্যাঁ, বানাই কয়। বানাই বলে। বানাই। হ্যাঁ। ও, আপনার বাড়ি কোনটা? আপনারা কি এই গ্রামে দীর্ঘদিন যাবত বসবাস করছেন? বানাই আদিবাসী আপনারা না? আপনাদের ভারতীয় আত্মীয় স্বজন নাই? আছে। যান আপনারা? না। তা আপনাদের বানাই বলে ওই পাশেও আছে নকশি। আছে আছে। ওই নকশিতে আপনাদের আত্মীয় স্বজন আছে? আছে। ওরা আসে বেড়াতে? না। ওরা আসে না? না, ওরাও আসে না। এই যে আপনাদের এই যে নকশিতে এখানে তো প্রায় অনেক জাতিগোষ্ঠী লোক বসবাস করে, যেমন কুচ সম্প্রদায় আছে, গারো আদিবাসী আছে, মুসলিম আছে, খ্রিস্টান আছে। তাদের সাথে আপনারা কিভাবে আছেন? আছে। হ্যাঁ, মিলেমিশে। মিলেমিশে আছেন। হ্যাঁ, বেশ। এই যে দেখুন, মাসি কিন্তু আমাদের সাথে কথা বলতেছে। এই যে মাসি, এই যে পাহাড়ে হাতি আসেন আপনাদের এখানে? আছে। হ্যাঁ, হাতি আক্রমণ করে না? করে। করে। এই যে আপনাদের বাড়ি ঘরে তো কোনো মানুষ নাই, সবাই কোথায় গেছে? আছে।
সব কাজে কাজে গেছে সবাই কাজে গেছে। এগুলা বাহ, ধন্যবাদ মাসি, ভালো থাকবেন। এই যে গহীন পাহাড়ের ভিতরে আপনি শুট কিনে কোথায় গেতেছেন? এগুলাই বিক্রি করে গেছে। এখানে বিক্রি করে। হ্যাঁ ঘুরে ঘুরে। তোর মাসির বাড়ি কোনটা এটা? এই যে এই বাড়ি আপনার? সুপ্রিয় বন্ধুরা, আমরা এখন বানাইপাড়ায় আছি। সে আপনাদেরকে হাজংপাড়া, তার সাথে বংশীপাড়া, তার সাথে রয়েছে আপনার মুসলিম, তার সাথে রয়েছে চামার বাড়ি, এবং কি তার সাথে রয়েছে আপনার বর্মন, সবই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর চলুন আমরা বানাইপাড়াটা আরেকটু ঘুরে দেখি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। একদম গহীন পাহাড়ের ভিতরে, এখান থেকে কিন্তু ভারতের সীমান্ত একদম কাছে। আমরা কিন্তু আপনাদেরকে ভারতের সীমান্ত দেখানোর চেষ্টা করব। আর এই বাড়িঘরগুলো দেখুন কতটা সুন্দর। আদিবাসীদের বাড়িঘরগুলো কিন্তু আসলে অনেক সুন্দর থাকে। তারা একদম পরিষ্কার করে চকচকে দপদপে কিন্তু বাড়িঘরগুলো লেপে গুছিয়ে রাখে। আর যারা পাহাড়ি আদিবাসী তারা কিন্তু আপনার এই সময় ঠিক দিনের বেলা কিন্তু তেমন একটা বাড়িতে দেখা যায় না। তারা পাহাড়ে চলে যায় নানান ধরনের কাজকর্ম করার জন্য। দর্শক, বিশেষ করে পাহাড়ি আদিবাসী কেন্দ্রিক যে বাড়িঘরগুলো আছে সেগুলি কিন্তু বেশিরভাগই মাটির হয়ে থাকে, কারণ পাহাড়ি মাটি খুবই শক্তপোক্ত মাটি, একদম রঙিন মাটি। আর এর জন্যই কিন্তু সেই মাটি দিয়ে তারা এই বাড়িঘরগুলো তৈরি করে রাখে। আর তাদের বাড়িঘরগুলো একদম চকচকে দপদপে লেপে পুছে কিন্তু তারা তৈরি করেছে। কুচি লেখা হয় না? এটা কি নিজের কাছে? মারগান ও বাংলা ভাষা থেকে বানাই। আর মারগান না? মারগান কই কুসারা। আপনারা তো ওই যে মানে হিন্দু ধর্মের সকল কিছু পালন করেন। বিশেষ করে দাদা আপনাদের বিয়ে শাদী হয় 7 পাকে বাঁধা হয় এইভাবেই? হ্যাঁ হিন্দুদের যে নিয়ম, ওটা অগ্নিকে সাক্ষী রাখে যেভাবে ঘুরতে হয় এরকমই তো না? এরকমই। দিদির বেলা কেমন? দিদি কি বানাই থাকে নাকি? আমরা সব কুস ও কুস। বানাই থেকে জন্ম হলে সব করতে। ও আচ্ছা আচ্ছা, কুস থেকে জন্ম না? এটা কুস। ও দাদা কুস। ও দাদা কি জামাই আসছেন নাকি বাড়ি? বাড়ি এটা। বাড়ি এটা না? যেমন গারোদের মধ্যে মানে জামাই আনে মেয়েরা, আপনারা তো এরকম কিছু করেন না? না না আঙ্গর জামাই জানা। জামাই জানা না? ও, আপনারা মুসলিমের মধ্যে বিয়ে করে বাড়িতে নিয়ে আসেন? ও আচ্ছা ঠিক আছে, কাঁঠাল খান। দেখুন পাহাড় থেকে আনারস নিয়ে আসছে, তার সাথে এই যে পাহাড়ি কাঁঠাল রোদে বসে বসে দাদা দিদি সবাই বসে বসে কিন্তু খাচ্ছে। এই গরমে ঠিক এভাবে কাঁঠাল খেলে কিন্তু শরীরের অবস্থা খারাপ হবে। হ্যাঁ, আমার পাহাড়ের মানুষের শরীরে হাড্ডি আর চামড়া। পাহাড়ি মানুষের শরীরে হাড্ডি আর চামড়া। দেখুন সবাই মিলে একসাথে বসে বসে কিন্তু ফল খাচ্ছে। পাহাড়ি একদম বিষমুক্ত, ফরমালিন মুক্ত একদম তরতাজা ফল। কুচ ভাষায় কি বলেন? আর কুস ভাষায় বিদেব নাকি? না কি বলেন মানে মানে বাবাকে একটা বলেন, যেমন স্বামীকে একটা বলেন, কিভাবে এটা? মিঠালা বলবো না। মিঠাল তো মিঠাল না মানে একটা কুচ ভাষা আছে না যে আপা যা বিতিং টং, তো আপনারা কেমন আছেন? যেমন আপনাদের মানে স্বামীদের কি বলে, ছেলে কি? মিঠালা। মিথালা। আর বউকে কি বলে? মিঠি। মিথি। বাবাকে বাবাই বলেন, বাবার বাবা। মাকে মাই বলেন না? ও, বিশেষ আমারটা ও, আপনার কি ইন্ডিয়া আপনাদের আত্মীয় স্বজন আছে? আসলে তো এই যে এই গ্রামটার পরে মানে অল্প গেলেই ইন্ডিয়া, আর এটাও নকশি গ্রাম, ওইটাও নকশি গ্রাম, ঠিক না দাদা? হ্যাঁ। আচ্ছা এটা কেন হলো আপনি কি বলতে পারেন? আগে ছিল মনে হয় যাত্রা কেটা ছিল। ও আচ্ছা আচ্ছা, এখন এই কাঁঠালে কি বলেন আপনারা? পাংচুং। আনারস রে? আনারসই বলা। আনারসই বলা হয়। দেখুন পাংচুং খাচ্ছে। পাংচুং তার মানে কাঁঠালের মানে কুচ ভাষায় হচ্ছে না? আমকে কি বলেন? আম বচক। বচক। আমকে বলা হয় বচক, আমকে বলা হয় বচক, কাঁঠালকে বলা হয় পাংচুং। পাংচুং। বাবা, কিছু ভাষা শিখে নেই দিদি, কাজে লাগবে। এই যে দিদি পাচুং কাটতেছে কত সুন্দর করে। আর এই রোদ্রের মধ্যে বসে বসে পাচুং খাবে। পাচুং খাবে। পাচুং, সুপ্রিয় বন্ধুরা আপনারা কিন্তু শিখতে পারেন এই যে পাচুং, কত সুন্দর কাঁঠালকে পাচুং বলা হয়। যায় না? দর্শক, আমার সামনে যে অংশটুকু দেখতে পাচ্ছেন আর এই ছোট ঘরগুলো দেখতে পাচ্ছেন আর এই যে পাহাড় দেখতে পাচ্ছেন, এটা হলো সম্পূর্ণ ভারতের আন্ডারে। আমরা একদম এই নকশি গ্রামের শেষ এরিয়ায় চলে আসছি। এটা একদম নকশি গ্রামের শেষ আন্ডার। আর এখানে আর 2টি আদিবাসী সম্প্রদায় আছে, তাদের সম্পর্কে তথ্য দেবো আমরা। আমাদের ভিডিও সমাপ্ত হবে। চলুন আমরা
সেই অংশ আপনাদের দেখাই। এখন আমরা একদম ভারতের সীমান্ত ঘেঁষা নকশির যে গ্রাম আর এখানে যারা বসবাস করে তাদের সম্পর্কে জানাবো। বন্ধুরা, এই যে আপনার পিলারটি দেখতে পাচ্ছেন, এটা হলো ভারত বাংলাদেশকে ভাগ করে দিয়েছে এই পিলারটি। এই দিকেও কিন্তু বাংলাদেশের নকশি গ্রাম আর ঠিক ওই দিকেও বাংলাদেশের নকশি। 1964 সালের রায়টের সময় কিন্তু এই দেশগুলো ভাগ হয়ে গেছে, আর এর আগেও কিন্তু ভারত বাংলাদেশ একই ছিল। এই যে আমরা যে অংশে দাঁড়িয়ে আছি এটা বাংলাদেশ, আর ঠিক এই যে ছোট্ট যে আপনার জিরিটা দেখতে পাচ্ছেন, জিরির ওই পাশে ভারত। দেখুন কত নিকটেই কিন্তু আমরা অবস্থান করছি সুপ্রিয় বন্ধুরা। ওইটুক ভারত আর এই যে আমি দাঁড়িয়ে আছি এটা হলো বাংলাদেশের এরিয়া। আজকে আমার ভ্রমণ সঙ্গী আমাদের আইনাল ভাই এই মুহূর্তে কিন্তু একদম ভারতের এরিয়াতে চলে গেছে, কারণ এই যে আপনার এই সীমানাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভারত বাংলাদেশের। বর্তমানে আমি আছি আপনার ভারতের এরিয়ার, আর ওই যে খুঁটিটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু বাংলাদেশে। এই মুহূর্তে কিন্তু আমি ভারতের এরিয়াতে আছি, আর আমার এই যে ভ্রমণ সঙ্গী আইনাল ভাই উনিও কিন্তু এখন ভারতের এরিয়াতে আছে। আর এই যে নদীটা এটাও কিন্তু ওই পার অংশটুকু ভারতের। কত সুন্দর পাহাড়ের ভিতরে কিন্তু এই আবাদ করা হবে, আর এর জন্য কত সুন্দর আবাদি জমিন চাষ করার রেখে দিয়েছে, আর এখানে ধান রোপণ করা হবে। বাহ, বেশ সুন্দর একটি জায়গা। আর ওই যে জায়গাগুলো উঁচু পাহাড়গুলো দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ভারতের, আর এটা বাংলাদেশের অংশ। দেখুন ভারতের অংশ আমাদের কত নিকটে। আসলে পাহাড়ি এরিয়া দিয়ে ভারত বাংলাদেশ যেন একের ভিতর আরেক ঢুকে গেছে। দেখুন কত দুর্গম পাহাড় ডিঙিয়ে ডিঙিয়ে কিন্তু আমরা চলে যাচ্ছি এক সম্প্রদায়ের মানুষের কাছ থেকে অন্য সম্প্রদায়ের কাছে। হ্যাঁ, আর দুর্গম এই পাহাড়, কিন্তু গ্রামে একটি, বিশেষ করে একটু বড় গ্রাম, পাহাড়ের উপরে বিস্তৃত একটি গ্রাম। আর এই গ্রাম ঘুরতে ঘুরতে কিন্তু আমরা দেখতেছি ভারতের সীমান্ত এরিয়া এবং কি বিভিন্ন জাতিগোষ্ঠীর বৈচিত্র্যময় জীবন। পাহাড় ডিঙিয়ে আমরা সেই বানাই কাছ থেকে চলে আসলাম গারো সম্প্রদায়ের কাছে। হ্যাঁ, এটা এই যে আমরা এখন ঢুকে যাচ্ছি গারো সম্প্রদায়ের বাড়িতে। দেখুন আসলে এই পাহাড়ের প্রত্যেকটি বাড়িঘরই খুবই সুন্দর, পরিপাটি গোছালো, নান্দনিক, একদম কাঁচামাটির পাকা ঘর, এমন সুন্দর। হ্যাঁ, এই যে দেখুন বাড়ির দৃশ্য দেখুন আপনারা, কতটা পরিষ্কার মাটির ঘর এই গহীন পাহাড়ে। এই যে কোথায় যাচ্ছেন? আমি ওই যে গরু বাঁধতে যাচ্ছেন? এই যে এখানে আছেন, এখানে কতটি পরিবার আপনারা গারো? ও গারো আমরা মেলা পরিবার আছে এখানে। কত সংখ্যায় কত হবে? সংখ্যা 60-এর মতো হবে। আপনাদের এখানে হাতি আসে না? হাতি আছে। হাতি আসে। এই যে আপনাদের এখানে মনে করেন 60টি জাতিগোষ্ঠী আছে, যেমন গারো আছেন, কুচ আছে, বানাই আছে, তার সাথে বর্মন আছে, তার সাথে আছে চামার আছে, মুসলমান, সবার সাথে একসাথে বসবাস করতেছেন একটি গ্রামে। আপনারা কেমন আছেন? ভালোই মেলামেশা করে থাকি, সবার সাথে ভালোই মেলামেশা। এই যে আপনাদের মনে করেন একসাথে সবাই বসবাস করেন, যদি এক গোত্রের মেয়ে আরেক গোত্রের ছেলের সাথে বিয়ে হয় তখন কি মাইনা নেয়? এটা মাইনা নেয়। যেমন মনে করেন এই যে শুনলাম ওই জায়গায় যে বর্মনের থেকে মুসলমানের ছেলের কাছে চলে গেছে, এটা কি আপনারা জানেন? এটা জানে। হ্যাঁ, আর মাইনা নেওয়ার প্রয়োজন আছে। মাইনা নেয়। বাহ, আপনাদের এখানে কি এরকম হয় না? আপনাদের এখানে এরকম হয় না? হয়। আপনাদের এখানে হয়েছে বা ছেলে মেয়ে বা মুসলিম মেয়ে নিয়ে আসছে হইতেই থাকে? আপনাদের এই জায়গা হয়েছে এমন? হয়েছে। আপনাদের এখান থেকে ভারত কতটা দূরে? ভারত সামনাসামনি। সামনাসামনি। ভারত কি কখনো যান না? কেন যান না। কত বছর ধরে যান না? তার বেড়া দেওয়া। ওইদিকে কি আপনার ভারতের বিএসএফ আছে? বেচারা স্বর্গে আছে রাস্তায়। ওই ভারতের ওই গ্রামের নাম নকশি। এটা নস্কি পড়ছে, এটা নস্কি পড়ছে। আবার ওইদিকে হলো পশ্চিমে হলো হালজাদ্দি। এই যে আপনাদের এখানে আরেকটা সম্প্রদায় আছে কুচ, সেটা কোন দিকে? কুচ হলো ওইদিকে। দক্ষিণে। আপনারা কি সর্বশেষ এই জায়গায় নকশিতে? এটা আমরা সবাই খ্রিস্টান গারো। আপনারা কি ক্যাথলিক খ্রিস্টান নাকি? ক্যাথলিক খ্রিস্টান। ব্যাপটিস্ট না, ক্যাথলিক। এখানে কি ব্যাপটিস্ট নাই? ব্যাপটিস্ট আছে ওখানে ওই জায়গায়। তাহলে আপনারা সবাই ক্যাথলিক? হ্যাঁ, আমরা সবাই। আমরা সেই গারো আদিবাসী যে গ্রামটুকু আছে সেইটুকু ঘুরে দেখলাম। এখন আমরা চলে যাব সেখান থেকে কুচপাড়ায়। আর দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও। চলুন আমরা এখন কুচপাড়ায় যাই এবং তাদের সাথে কিছুক্ষণ সময় গল্প, আড্ডা এবং তাদের ইতিহাস জানার চেষ্টা করি। সুপ্রিয় বন্ধুরা, আমরা কিন্তু
এখন কুচপাড়ায় আছি। দেখুন কুচপাড়ার বিশেষ করে নারী পুরুষ সবাই খুব ব্যস্ত জীবনধারা পার করে। আর দেখুন তাদের বাড়িঘরগুলো সবাই কিন্তু একদম তালা বন্ধ করে দিয়ে চলে গেছে, সেই বিভিন্ন কাজে তারা ব্যস্ত। পাহাড়ে চলে গেছে, কেউ খেতে খামারে চলে গেছে, আর এর জন্য কিন্তু ঠিক এভাবে বাড়িঘরে তালা দিয়ে চলে গেছে। চলুন আমরা ওই দিকে যাই এবং আপনাদেরকে ওই দিকটা দেখানোর চেষ্টা করি। আর এই যে কুচ সম্প্রদায় যে আছে আপনার এই জায়গায়, তারা দেখুন কত সুন্দর করে সেই গারো আদিবাসী, তার সাথে বানাই, হাজং সকলের সাথে মিলে কিন্তু বসবাস করতেছে এই কুচ সম্প্রদায়। চলুন আমরা এখন আপনাদেরকে কিছুটা হলেও দেখানো এবং জানানোর চেষ্টা করি কুচ সম্প্রদায়ের জীবনধারা। আর বাড়ির চতুর্দিকে কিন্তু এভাবে বিভিন্ন ধরনের গাছ দিয়ে বেড়া দিয়েছেন দাদা। এই যে দেখুন কত সুন্দর করে বেড়া দিয়েছে। আর এই যে বাড়িঘরগুলো দেখুন, প্রায় সপ্তাহে নাকি 2-3 দিন এভাবে ঠিক বাড়িঘর লেপে পুছে রাখে। কত বড় বাড়ি, আর এটা লেপতে গেলে যে কত সময়ের প্রয়োজন আর কী পরিমাণ পরিশ্রম, এটা যদি আপনি পাহাড়ে না আসেন আর পাহাড়িদের কার্যকর্ম না দেখেন তাহলে কিন্তু আপনি বুঝবেন না কতটা পরিশ্রম করে এই বাড়িঘরগুলো একদম লেপে পুছে পরিষ্কার করে রাখে। দেখুন এই বয়সে এসেও দিদি কতটা জায়গা একদম লেপে পুছে নিচ্ছে, আর কত সুন্দর করে এই যে দেখুন লেপে পুছে নিচ্ছে। এই মাটি কি দিদি পাহাড় থেকে আনছেন? এই যে দেখুন পাহাড়ি শক্ত মাটি। হ্যাঁ, এই যে দিদি পোশাক পরছেন, এটা কি পাতিন? না না না, এটা তো দকমান্দা। এটা কি আপনারা তৈরি করেন নাকি কিনে নিয়ে আসছে? কিনেন? বা এটা কোথা থেকে কিনে আসেন? চিনাইগাতি। কত করে? আগে তো আপনাদের এখানে এটা তৈরি করা হইতো, এখন তৈরি করেন না কেন? এটা কি অনেক পরিশ্রম তৈরি করা? পরিশ্রমী। দিদির বাড়ির কাছে দেখুন কত নিকটে ভারত, আর পাহাড়ে অবস্থান করে নিরিবিলি একটি পরিবেশ। ভয় করে না? হাতি আসে না? হাতি আসে, তখন কি অবস্থা, কিভাবে থাকেন? হাতি তাড়ান? বাড়িঘর আক্রমণ করছিল? না, আক্রমণ করে না। কখন কি ভারত যাওয়া হয়? কাছেই তো ভারত। যাওয়া হয় না। কেন? আত্মীয় গোষ্ঠী থাকলেও যাওয়া হয় না, ওরাও আসে না, আমরাও যাই না। তাহলে ওদের সাথে সাক্ষাৎ বা সাক্ষাৎ হয় না। হয় না? ফোনেও হয় না? না। দেখুন আত্মীয় স্বজন থাকার পরেও কিন্তু দিদিরা ভারতের সাথে সাক্ষাৎ করতে পারে না, শুধু একটি সীমান্ত এরিয়ার কারণে। একই আকাশ একই মাটি, শুধু মাঝখান দিয়ে ভাগ করে দিয়েছে একটি সীমান্ত কাঁটাতার। আসলেই এটাই আপনার সভ্যতা, আর এটাই বাস্তবতা। দেখুন কত সুন্দর একদম পরিপাটি পাহাড়ের এই বাড়িঘর এবং তাদের জীবনযাত্রা। খুব নামা দিদি। দেখি দেখি, অনেক মাছ মারছে দিদি। ইয়ে, এটা কি দিয়ে মারলেন? ঝাঁকই দিয়ে মারছেন? জাকই না? কি দিয়ে মারছেন? হাত দিয়ে মারছেন? প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদেরকে 7 জাতিগোষ্ঠীর বৈচিত্র্যময় গ্রাম নকশি ঘুরে ঘুরে দেখালাম। এই নকশি গ্রাম একদম ভারতের মেঘালয়ের রাজ্য ঘেঁষা একটি গ্রাম। বাংলাদেশে যে গ্রামের নাম নকশি, ভারতের সেই গ্রামের নাম কিন্তু নকশি। সেই 47-এর রায়টের সময় এই দেশটি ভাগ হয়ে যায়। আপনার এই নকশি গ্রাম কিন্তু দুই দিকেই পড়ে যায়, যার কারণে বাংলাদেশেও নকশি, ভারতের নকশি। আজকে আমাদের এই পর্ব 7 জাতিগোষ্ঠীর জীবনধারা কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এ ধরনের গ্রামগঞ্জ কিংবা আদিবাসী কালচার, সীমান্ত এরিয়ার জীবনযাত্রা দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।